নমস্কার, আমি প্রবীর রায়চৌধুরী। মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। প্রসঙ্গ হকার উচ্ছেদ। ৯০-এর দশকের কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। যারা রাজনীতি নিয়ে একটু চর্চা করেন অথবা করেন না। ৯০-এর দশকের সেই সময়টা, যে সময়টা বামফ্রন্ট গভর্নমেন্ট মাননীয় সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে কলকাতা জুড়ে অপারেশন সানশাইন করেছিলেন এবং হকার উচ্ছেদ করেছিলেন। এখন বিষয় হচ্ছে, কলকাতার রাস্তাঘাট শুধু না, জেলা শহর বা বড় শহর হোক বা কোনো ধরনের যে কোনো রকম জায়গা, রাস্তাতে গতি আনতে গেলে চারপাশে যদি প্রচুর পরিমাণে দোকানপাট ইত্যাদি থাকে, সেটা সকলের পক্ষেই অসুবিধাজনক। তেমনি গাড়ি দাঁড়িয়ে থাকা, একই রাস্তাঘাটে বিভিন্ন সময় বাম্পার, গাড্ডা, এই সমস্ত নিয়ে তো অসংখ্য ধরনের অভিযোগ বা সমস্যা থাকে নিয়ত। তার সঙ্গে অবশ্যই এই হকারদের বসে থাকা, তাদের কি বলবো, দিন গুজরান, বিক্রি বাটা, এই সমস্ত কিন্তু সাধারণ মানুষের একটা ক্ষোভ বরাবরই থাকে। আবার সেই সাধারণ মানুষটি কিন্তু মানে পথ চলতি ওই হকার মানুষগুলির কাছ থেকেই কিন্তু দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটা করতেও অভ্যস্ত। একটি বড় দোকানে যাওয়ার চাইতে একটা বিরাট অংশের মানুষ, জেলা থেকে শহরে যাওয়া দৈনন্দিন ডেলি প্যাসেঞ্জার, এমনকি শহরে থাকা মানুষ, তারা কিন্তু এই রাস্তায় যে বসে থাকা যে সমস্ত হকার স্টল, এদের কাছ থেকে কিন্তু দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটা করে থাকেন। এটাও তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। এইবার হকার উচ্ছেদ হচ্ছে, আজকের প্রসঙ্গটা এটা। এবং তার সঙ্গে আর একটা প্রসঙ্গ, একটু রাজনীতির ভাবনার জায়গা। মানুষ কি ভাবছে বা মানুষ কি বলছে, এখানে দুটো জায়গা। ভাবুন তো, সেই যে বামফ্রন্ট আমল, সেই যে হকার উচ্ছেদ, আজকে যিনি ধরুন মুখ্যমন্ত্রী, তাকেও সেই হকার উচ্ছেদ আজকে করতে হচ্ছে। কখনো কখনো তার অধস্তন বিভিন্ন ধরনের পুরসভা বা অন্যান্য জায়গায় তার অধস্তন যে সমস্ত লিডাররা আছেন, কাউন্সিলর, মেয়র ইত্যাদি যারা আছেন, কোথাও কোথাও তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছেন বলে তিনি আবার একটা রিভিউ মিটও করেছেন নবান্নতে। এবং সেই রিভিউ মিটটার পরে আজকেও দেখা গেল হকার উচ্ছেদ বিভিন্ন জেলার শহরে এবং কলকাতাতে তো হয়েইছে। এইখানটাতে ভাবুন, বিরোধী রাজনীতি কোথায়? মানে আমি এই অর্থে বলতে চাইছি যে হকার উচ্ছেদটা ভালো না খারাপ, সেই তর্কটা কিন্তু একটা বিষয়। আবার আর একটা বিষয় হচ্ছে যে বিরোধিতা করা কোনো একটা বিষয়কে, এবার সেই বিষয়ে বিরোধী দলের তো একটা ভূমিকা থাকে, বা বিরোধী দল একটা না হয় একাধিক হতে পারে। তা সেই বিরোধী দলগুলির তো একটা ভূমিকা থাকে, যে ভূমিকাটা সাধারণ মানুষ জানতে পারে। ধরা যাক যাদের ওপরে এই ঘটনাটা ঘটছে, হকার এবং তাদের পরিবার, এর সংখ্যাটাও কম নয়। তাহলে এদেরকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন, একটা প্রতিরোধ, এটা বিরোধী দলের ধর্ম। যে কোনো শহর, যে কোনো গ্রাম, যে কোনো সরকারের ক্ষেত্রে বিরোধী দলের অস্তিত্বটা কোথায় এখানে? একমাত্র শুভেন্দু অধিকারী গত পরশু বেশ কয়েকটা প্রেস মিটে এটার বিরোধিতা করেছেন, তীব্র বিরোধিতাই করেছেন ধরলাম, কিন্তু বাকিটা কোথায়? এটা তো শুধুমাত্র একজন লিডার একটা বিরোধিতা করবেন, এটা তো সেই রকম ব্যাপার না। ভেবে দেখুন তো আপনারা, ঠিক এই জায়গাটাতে ওই বামফ্রন্ট আমল হোক বা এই জায়গাটা যদি বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতেন, তাহলে কি হতো? তার আন্দোলনের প্রভাবে, আন্দোলনের ঝাপটায় বলুন,
বা জোয়ারে বলুন, শাসক দলের হার মানে কি বলবো, ওই যাকে বলে হিন্দিতে হরকাম্প, শাসক দলের হুঁশ উড়ে যেত, অস্থির হয়ে উঠত, গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত বাস ট্রেন সমস্ত স্তব্ধ হয়ে যেত, দোকানপাট বন্ধ হয়ে যেত, একটা প্রতিবাদ 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 এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যেত যদি বিরোধী দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হতো। হ্যাঁ, এর আগের শোগুলোতে আমি বলেছি যে একজন সুপ্রিমো একটি দলকে যখন চালাচ্ছে, কোনো একটি, সেটা বিরোধী হোক বা সরকার হোক, সেখানে যে কোনো ডিসিশন নেওয়াটা অনেক দ্রুত হতে পারে, এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই টিএমসি দলের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ। সেটা কখনো কখনো আবার মানে তার সিদ্ধান্তটা যদি ভুল হয় সেটা আবার ডিসঅ্যাডভান্টেজ, আবার তারটা ঠিক হলে সেটাই ঠিক, কিন্তু সিদ্ধান্তটা দ্রুত হয়। সেটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, সেটা বিভিন্ন আঞ্চলিক দলের ক্ষেত্রেই কিন্তু একই রকম, যে সেখানে একজন সুপ্রিমো থাকে এবং তিনি মোটামুটি যতই তার ওই ধরে নিন দলীয় পরিষদ, এই মিটিং হওয়া সেই মিটিং হওয়া, অমুক তমুক যা হয় হোক গে যাক, ওই শেষ পর্যন্ত কিন্তু ওই দলের সুপ্রিমো যিনি থাকবেন তিনি সিদ্ধান্তটা যেটা নেন সেটাই মোটামুটি কার্যকর হয়, এবং 1:1 ডিসিশন নিতে পারেন, একদম নিচু তলার কর্মী থেকে একদম উঁচু তলার সাথে যোগাযোগটা যেন সেই হটলাইনের মতো আগেকার দিনে টেলিফোনের, মানে একবার ফোন করলাম একবার ডাইরেক্ট উঁচু তলার মানুষকে পেয়ে গেলাম। এতে কি হয়, ডিসিশন অনেক দ্রুত হয়। আর রেজিমেন্টেড পার্টি, সিপিএম বলুন বা বামফ্রন্টের অন্যান্য দলগুলো বলুন বা এখনকার এই বিজেপি, একটা সিদ্ধান্তের জায়গাতে ওই যাকে বলে সিঙ্গেল উইন্ডো ডিসিশন, সেই জায়গাটা করতে গিয়ে যদি মানে একটা কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাকে এই দরজা খুললাম, ঘরের ভেতরে আবার একটা দরজা, তারপরে আবার একটা দরজা, তারপরে আবার একটা দরজা, সেখানে গিয়ে বসে থাকতে হবে, ভিতরে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, আবার ওইভাবে ডিসিশনটা ঘুরতে 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 দরজার বাইরে এসে যখন পৌঁছবে দেখা গেল ইস্যুটাই শেষ, ইস্যুটাই চলে গেছে। এই মন্থরতা, এই ডিসিশনের কি বলবো ধীর গতি সম্পন্ন একটা সমস্যা চোখের সামনে এই বিরোধী রাজনীতিতে দেখা যাচ্ছে। আপনারা বলুন দেখা যাচ্ছে কিনা? শাসক তার সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত শাসক কখনো কখনো প্রশাসনিক মানে প্রয়োজনে নেবে, এবং সে সেই সিদ্ধান্তটা নেবে, তার অনেক ইনফরমেশন দেওয়ার অনেক মেশিনারিজ আছে, ইন্টেলিজেন্স থেকে শুরু করে পুলিশ, প্রচুর ইনফরমেশন দেওয়ার যে কোন জায়গাটা আমি কোন ডিসিশনটা নিতে পারি পারি না। এ বাদে যে শাসক দল, সেই শাসক দল বহরে বাড়ে, তার কারণ হচ্ছে মানে ক্ষমতার পাশে মানুষ থাকতে চায়, এই ক্ষমতার পাশে মানুষ থাকতে চায়, এই সুবিধাটা কিন্তু শাসক দল উপভোগ মানে ভোগ করে, এবং সেখান থেকেও কিন্তু একটা ইনফরমেশন এসে পৌঁছয়। যখন সেই লাইনগুলো কেটে যায় তখন শাসক বিপদে পড়ে, সেটা একটা ডিফারেন্ট চিত্র। কখন? যখন বিরোধী রাজনীতিটা প্রবল হয়। আপনি ভাবুন, ভোটটা মিটে গেল, লোকসভা ইলেকশন মিটে গেল, আশানুরূপ ফল হোক আর না হোক নিজেদের মধ্যে চর্চা করতে করতেই অসংখ্য সময় পার হয়ে যাচ্ছে, না তো ইয়েতে আপনার কি বলে জাতীয় স্তরে, না তো রাজ্য স্তরে এখনো পর্যন্ত কোনো সভাপতি ঠিক করে উঠতে পারছে না দলটা। এটা কিসের লক্ষণ? এটা তো মন্থরতার লক্ষণ। আর এই মন্থরতা মানে ওই যা হবে, শাসক ঠিক সেই সুবিধা এবং সেই জায়গাটাকে উপভোগ করবে, এবং তার সব থেকে বিতর্কিত যে সিদ্ধান্ত হতে পারে শাসক তো ঠিক সেই সময় সেটাকে কাজে লাগিয়ে মানে নেবে, কারণ আমি মানে যে কেউ শাসক হলে সেটা করবে। আজকে যদি বিজেপি ক্ষমতায় এসে যায় বা সিপিএম ক্ষমতায় এসে যায় বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে যায়, সেও সেটাই করবে, যে তার যে সিদ্ধান্তটায় বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, সে সব থেকে বিরোধী দল যখন ছন্ন ছাড়া অসুবিধায়, সে তখন সেই কাজটা বা সেই এজেন্ডাটাকে কমপ্লিট করে নেবে।
এর পরবর্তী চিত্রগুলো তো রয়েছে, সেই ইস্যুগুলো তুলছে কে? যে এই যে যাদেরকে ধরুন মানে উঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বসিয়েছে কে? এটা নিয়ে আন্দোলন হতে পারত। যারা এই মুহূর্তে এই ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের নিয়ে আন্দোলন হতে পারত। এর পরবর্তীতে যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো কি হবে, কেন হবে, এই হতে দেব না, ইত্যাদি ইত্যাদি নিয়ে বিরোধী দল আন্দোলন করতে পারতই পারত। কোথায় কি? এই শোটাতে আমি বেশ কয়েকবার বলেছি, দেখুন এই শোয়ে দুটো পাশে শাসক এবং বিরোধী রাজনীতি নিয়ে কথা বলি। এখানে চেষ্টা করি একদম সাধারণ মানুষের বুদ্ধি দিয়ে, হ্যাঁ, যে এই গল্প করতে করতে চায়ের দোকানে বা মাঠে ঘাটে কি আলোচনা উঠে আসে। তা এই জায়গাটা ভাবার আগে একটি বিরোধী দল, তাকে তো এইটা ভাবা উচিত যে শাসন ক্ষমতায় আসতে গেলে শুধুমাত্র ভোটের সময়ে মানে প্রচার কর্মসূচি কিছু করে ফেললাম এবং সেটা বেশ জমকালো করলাম, সেটা করলেই হয় না। এক ভোটটা সারা বছর করতে হয়। এই যে তৃণমূল নেত্রী বললেন যে ওই বৈঠকটা আমি দেখছিলাম, উনি যে নবান্ন থেকে যে সভাঘর থেকে যে বৈঠক করছিলেন, যে কাউন্সিলরদের তিনি বলছেন, মেয়রদের তিনি বলছেন যে তোমরা অমুক জায়গাটায় যাও, অমুক জায়গাটায় গিয়ে তুমি সার্ভে করো, সার্ভে করে দেখো তাদেরকে কোন জায়গাটায় কি করা যায়। বার্তা আমার ভেবে দেখুন, ইনি এই যে কাউন্সিলরদের ধমক দেন, এই তুমি এই করছো, তুমি ওইটা খারাপ কাজ করেছো, তুমি এইটাকে এই করেছো, তোমাকে কিন্তু এই করে দেবো। এমনকি তার অধস্তন যে সমস্ত অফিসাররা আছে তাদেরকেও তিনি কখনো কখনো তাদের প্রতিও রুষ্ট হয়ে সংশোধন করতে বলেন। এইটা তো জনমানসে একটা এফেক্ট তৈরি করে, বাহ মুখ্যমন্ত্রী তো এই এই খারাপ জিনিসগুলোর ব্যাপারে বলছেন। পাশাপাশি ভাবুন, এনাদের তো এটাও হিসেব থাকে যে এই হকার সমস্যার জন্যে যারা এই হকার তুলে দিলে মানে সাময়িকভাবে এফেক্টেড হবেন, তাদের ভোট সংখ্যার পরিমাণ বেশি, নাকি এটা তুলে দিলে যারা সহজে রাস্তায় হাঁটাচলা করতে পারবেন বা খুশি হবেন তাদের পরিমাণটা বেশি? কোনটা বেশি? তাহলে তার কাছে নিশ্চয়ই সেই সার্ভে রিপোর্টটা থাকবে, তারপরে তিনি এই ডিসিশন নিচ্ছেন। পোড় খাওয়া রাজনীতিবিদ তিনি। তাহলে এই চিত্রটাকে বলা হয় রাজনীতি তো মুহূর্তের মধ্যে পাল্টে যায়। কখন পাল্টে যায়? কখন পাল্টে যায়? যখন সেই ইস্যুটাকে সেইভাবে একটা আন্দোলনের চেহারা দেওয়া হয়, তবেই তো সেই ধারণাটা অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে যেতে থাকে এবং সেখানে একজন লিডার অবশ্যই সেটার অগ্রণী ভূমিকা নেয় এবং অন্যান্য তার সঙ্গে যে সমস্ত অন্যান্য তার সংগঠনের আরো বিভিন্ন ধরনের সংগঠন, যেমন ধরুন একটা যদি কথার কথা আগে যে বাম আন্দোলনগুলো হতো, কোনো একটি ইস্যুকে নিয়ে আন্দোলন হচ্ছে, ওমা সেখানে তার মানে পার্টি আন্দোলন করছে, তার সাথে তার শ্রমিক সংগঠন, তার সঙ্গে এসএফআই মানে হচ্ছে ছাত্র সংগঠন, তার সঙ্গে কি বলে তার কৃষক সংগঠন, সবাই একসঙ্গে, নারী সংগঠন একসঙ্গে, সব হই 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 করে সেই আন্দোলনটায় নেমে গেল। কি বলা হলো? পার্টি লাইন। তাহলে এখানেও তো একজন অগ্রণী ভূমিকা নেবে, ঠিক কথা, তাহলে বাকিরা ঝাঁপিয়ে পড়ে সেই জায়গাটায় সেই আন্দোলনটাকে আরো একটা সুদৃঢ় রূপ দেবে না, সেটা দেখা যাচ্ছে না। বলা হয় বিরোধী রাজনীতিতে এইরকম একটা সুযোগ, ইস্যুর পর ইস্যু, সেটা একটা দুর্দান্ত ক্ষেত্রভূমি বিরোধী রাজনীতির ক্ষেত্রে। আর বিরোধী রাজনীতিটাই তো রাজনীতি শিক্ষার একটা সব থেকে বড় জায়গা। সেখান থেকেই তো নেতৃত্ব গড়ে উঠে, তারপরে তো সে ক্ষমতা দখলের ব্যাপার আলাদা। আর এই বিরোধী রাজনীতি করতে গেলে ভুল হবে, অবশ্যই ভুল হবে। সেই ভুলটা রেকটিফাই করে করেই তো সে আসল নেতা তৈরি হবে। তা এগুলোর ইচ্ছাই কোথায়? সেগুলো মানে তার জন্য যে
ধরুন একজন লিডার, তার পাশে আরো সহযোগী লিডারশিপ এবং তার সঙ্গে সংগঠনের মানুষজন, মানে পার্টির আরো কর্মী এবং পার্টি কর্মীর সাথে যারা ধরুন সেই কাজটাতে এফেক্টেড, তাদের একটা সংখ্যা মিলে একটা বিপুল সংখ্যার মিলিত একটা আন্দোলন। এ তো ফাঁকা মাঠে গোল। এবং সাধারণ মানুষ বলছে যে এ তো মানে কচ্ছপের চেয়েও স্লো একটা পার্টি, এ তো কোনো ডিসিশনই নিতে পারে না। আর কেন্দ্রে একটু কম, মানে এখনকার কথা, বিজেপির নির্দিষ্ট রণকৌশল কি আছে তারা বুঝুন, ঠিক কথা। কিন্তু মানুষ রাস্তাঘাটে চলতে চলতে কি বলছে, ভোট হয়ে গেছে, ও পার্টিও ঘুমিয়ে পড়েছে। শুভেন্দু অধিকারী এবং কিছু নেতৃবৃন্দ, তিনি এই আজকেও দেখলাম এখানে ওখানে বিভিন্ন জায়গায় তিনি গতিশীল আছেন, কিন্তু একজন নেতা বা একজন নেতাও কিন্তু আন্দোলন তৈরি করতে পারে, কিন্তু সেই দলটা যদি মানে তার ওপরে নির্ভরশীল দল হলে, বিজেপির ক্ষেত্রে তো তা না। এখানে গঠনতন্ত্র তাকে তাকে এককভাবে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার আগে অসংখ্য ধরনের আলোচনা হবে, এ এগোবে ও পিছবে, এই হয়ে টয়ে কিছু যদি হয়। তো বিজেপিকে যদি আগামী দিনে 26-এর জন্য প্রস্তুতি নিতে হয়, তাহলে এই জায়গাগুলোর গতি আনতে হবে, নিজেদের মধ্যেকার এই জায়গাগুলো মানে দ্রুত মিটিয়ে, যদি কোনো বেনজল ঢুকে থাকে সেই জলটাকে পরিশ্রুত করে সামনে এগোতে হবে। ইস্যুর তো অভাব নেই। আর শুধুমাত্র আইন আদালত এইগুলো নিয়ে কি চলবে? অসংখ্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, সেগুলো নিয়েও তারা প্রচার করতে পারে। অনেক বিজেপির মানে রুট লেভেল মেম্বার বলুন, আমি তাদের প্রতি কোনো অসম্মান করছি না, কিন্তু এটাও ঘটনা, 5-6টা মোদির প্রকল্প বলতে বলতে পারবে না। কিন্তু তাদেরই যদি বলেন এই তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা প্রকল্প বলো তো, হুড় করে বলে দেবে। এটা কিসের এফেক্ট? এটা এইটার এফেক্ট যে সেই প্রকল্পগুলোকে মানে জনতার কাছ পর্যন্ত নিয়ে যেতে পারছে একটা দল, তাই যে পছন্দ করে সেও সেইটার নাম করছে, এবং যে পছন্দ করে না তারও সেই নামটা মুখস্থ আছে। কিন্তু সেই কাছে পর্যন্ত যাওয়ার জন্য একতা দরকার, এবং নির্দিষ্ট ইস্যু ধরে সেটাকে নিয়ে আলোচনা করে এগোনোর দরকার। নিঃশব্দ হয়ে ঘরের মধ্যে শুধু মিটিং করে গেলে কিন্তু মানে পাড়া থেকে গ্রাম থেকে মানুষ দলে দলে এসে ভিড় করে ভোট দিয়ে যাবে না। আর মানুষ ঘা খেতে খেতে কিন্তু আর ঠকতে ঠকতে কিন্তু মানুষও বুঝে নেবে, যা এ কি হচ্ছে। আশা করি এই জিনিসগুলো আপনাদেরও ভাবাচ্ছে। আপনাদের ভাবনাগুলো আমি অনুরোধ করবো আপনারা কমেন্টে জানান। সব ধরনের মতই আসতে পারে, তাতে সেইগুলো নিয়েও চলুন আমরা আরো এরকম এপিসোড শো করব, ঠিক আছে? তো আজকের এপিসোডে এই পর্যন্তই আলোচনা। আপনাদের যদি কোনো বক্তব্য বিষয় নিয়ে চান যে সেইটা নিয়ে আমরা আলোচনা করি, আরো মানুষের মাঝখানে দাঁড়িয়ে আলোচনা করি, সেগুলোরও আমরা চেষ্টা করছি, ইন্টারভিউ নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি। সেই জন্য আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের নজর থাকুক এই সমস্ত বিষয়ের ওপর, আমরাও নজর রাখবো সাম্প্রতিককালের এই ধরনের রাজনৈতিক বিষয়গুলোর উপরে। এরকমই এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।